শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়া ও চীন সফরে কাল দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরের শুরুতে কাল সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি সহ নানা বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুদেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। জানান, সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক থাকা। সরকার গঠনের 4 মাস পর রোববার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরে তার প্রথম গন্তব্য মালয়েশিয়া। 21 জুন কুয়ালালামপুর পৌঁছে 22 জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে 23 জুন যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কজন বিশ্ব নেতার সাথে বৈঠক হতে পারে তার। 25 জুন চীনা প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে প্রাধান্য পাচ্ছে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে পদ্মা ব্যারেজ ও তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনা। আর 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। ঢাকা বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ 4টি উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান সরকারের এই সর্বোচ্চ কূটনীতিক। সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। মালয়েশিয়া ও চীন সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 13টা MOU, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন তা অন্য কেউ ঠিক করে দেবে না, বাংলাদেশই সিদ্ধান্ত নেবে কোথায় যাবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ রুটিন কাজের অংশ। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে আসিয়ানের সদস্য পদ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টা ভারত সফরের বিষয়ে বলেন, পরিবেশ তৈরি হলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে নিয়ে ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এ পর্যায়ে আমরা যাচ্ছি রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন। আপনারা গিনেস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনেস বুকে দিতে পারে। এখন ছোট বন্ধুরা, তোমাদেরকে শুধু কিন্তু খেললে চলবে না। তোমরা যারা আজকে এখানে খেলেছো, তোমরা যারা আজকে গ্যালারিতে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেমন খেলতে পারো,
যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের অন্য কোয়ালিটিসও আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আছো না তোমরা? আমি চাই তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই বাংলাদেশের তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সব কিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সব কিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পারবে? বাংলাদেশ কিন্তু এক সময়, কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? কার কার আত্মবিশ্বাস আছে হাত তুলো তো। এরা শুধু হাও হাও করছে, কথা শুনছে না। হ্যাঁ ওই যে হাত তুলেছে। ভেরি গুড। এই যে ওই যে কালো প্ল্যাটফর্মটা নিচে ওরাও হাত তুলেছে। ভেরি গুড। এই আত্মবিশ্বাস তোমাদেরকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, কে এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরও ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। ছোট বন্ধুরা, তোমাদের মধ্যে নিশ্চয়ই এখানে অনেকে আছে যারা নতুন কুড়ি স্পোর্টসেও তোমরা নাম লিখিয়েছো, নিশ্চয়ই অনেকে আছো এখানে কেউ নতুন করে স্পোর্টসে? এই যে হাত তুলেছে নতুন। ভেরি গুড। কাজেই আজকে তোমরা খেলাধুলা করেছো। আজকে আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা প্ল্যান করেছিলাম, যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব, যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা সারা বিশ্বে, এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সব কিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা ছিলাম রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্রুপ। প্রতিষ্ঠা বার্ষিকীকে টার্গেট করে দেশে অস্থিরতার সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাই নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, মোহাম্মদপুর থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূলে পরিকল্পনা আছে সরকারের। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। জুলাই অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন সময় প্রকাশ্যে আসার চেষ্টা করে দলটি। 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এ তথ্য জানিয়ে শঙ্কিত না হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা মাফিয়া পার্টি, তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। গণমাধ্যমের প্রশ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠে আসে উদ্বেগ। মন্ত্রী জানান, মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে।
জনকল্যাণমুখী কাজের জন্য পুলিশের 15 সদস্যকে পুরস্কার প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে 3 বছর পর জাতীয় দলে ফিরছেন নেইমার নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দলের খেলা আগের তুলনায় ভালো হলেও হাইতির বিপক্ষে দ্বিতীয়ার্ধের গোল মিসের আক্ষেপ এই মাস্টার মাইন্ডের। এদিকে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওকে উদ্দেশ্য করে ভিনিসিয়াস জুনিয়র বলেছেন তার মতোই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা। আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র, গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয় ছাড়া যখন বিকল্প নেই এমন ম্যাচে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়। এবারের আসরের প্রথম জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা স্পষ্ট সমর্থকদের মাঝে। প্রথমার্ধে 3 গোলের পর দ্বিতীয়ার্ধে কিছুটা যেন ছন্দহীন ব্রাজিল। সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। তবে আগের ম্যাচের চেয়ে ভুল কমেছে, বেড়েছে খেলার মান, এমনটাই মনে করছেন কোচ কার্লো আনচেলত্তি। পুরো ম্যাচটাই দারুণ ছিল, তবে প্রথমার্ধে খেলাটা অনেক বেশি ভালো হয়েছে। দ্বিতীয়ার্ধে আমাদের নিয়ন্ত্রণ বেশি ছিল, আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, তবে আরো গোল করতে পারতাম। এই ম্যাচ থেকে আমরা যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে। খেলার মান ভালো হয়েছে, কম ভুল, আক্রমণে আরো বেশি ধার এবং রক্ষণে বাড়তি নিয়ন্ত্রণ। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর জাতীয় দলের প্রত্যাবর্তনের অপেক্ষায় নেইমার। ফেরার বার্তাটা দিলেন খোদ ব্রাজিলেরই মাস্টার মাইন্ড। নকআউট পর্বে আরো ভালো করতে হবে বলছেন আনচেলত্তি। অবশ্য আমাদের এখন উন্নতি করতে হবে এবং নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত হতে আমরা অবশ্যই উন্নতি করব। নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে, তারপর সোমবার দলের সাথে যোগ দেবেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে অ্যাভেলেবল থাকবে। এদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে উদ্দেশ্য করে ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র বলেন তার মতোই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। জাতীয় দলের হয়ে দারুণ কিছু করার জন্য আমি এখানে এসেছি। আমি যদি ফর্মে থাকি তাহলে গোল করতে পারবো এবং অ্যাসিস্টও করতে পারবো, যেমনটা আজ করেছি। আমি এই ধারা বজায় রাখতে চাই এবং রোমারিওদের মতোই একজন চ্যাম্পিয়ন হতে চাই। 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নেইমারের ফেরার ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন লক্ষ্য থাকবে সেলেসাওদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস উল্লাসে ভাসছেন বাংলাদেশের সেলেসাও সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করেন তারা। হেক্সা মিশন পূরণে এই জয় আত্মবিশ্বাস যোগাবে ব্রাজিলকে মনে করছেন সমর্থকরা। হেভিওয়েটদের ম্যাচ দেখেন ভিন্ন দলের ফুটবল প্রেমীরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ হাইতির জালে ব্রাজিলের একের পর এক গোল। জয়ের ঘ্রাণে তখন উল্লাসে মাতোয়ারা সেলেসাও সমর্থকরা। সকাল 6:30টায় শুরু হয় ম্যাচ। বড় পর্দায় উপভোগ করতে জার্সি পরে পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হল মাঠে জড়ো হন হাজারো ব্রাজিল সমর্থক। অনেকে অপেক্ষায় ছিলেন মধ্যরাত থেকেই। কালকে রাত 11টা থেকে এখানে ওয়েট করতেছি খেলার জন্য। বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখছি, এর আগে কখনো আসি নাই। ছোটবেলা থেকে ক্রাউডের মধ্যে খেলা দেখতে অভ্যস্ত। পরিবারে একসাথে খেলা দেখার ইচ্ছা ছিল। গাড়িটাও অনেক সুন্দর করে কালার করছে, অনেক কষ্ট হয়েছে আমার। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস এলাকা। সাধারণ শিক্ষার্থীদের সাথে খেলা উপভোগ করেন ছাত্র সংগঠনের নেতারাও। আগামী 20 জুলাইও ব্রাজিল খেলবে, মানে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচও ব্রাজিল খেলবে। মিশন হেক্সার দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গিয়েছি এবং এবার মিশন হেক্সা কমপ্লিট করব। অবশ্যই চাই ব্রাজিল প্রথম রাউন্ড পারে কোয়ার্টার ফাইনাল খেলুক, যাতে এই বিশ্বকাপটা আরো বেশি প্রাণবন্ত হয়। ম্যাচ জুড়ে ব্রাজিলের প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে সমর্থকরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। জয়ের পর তাদের প্রত্যাশা সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন পূর্ণ করবে ব্রাজিল। একই সাথে নেইমারকে দ্রুত মাঠে দেখার আকুতি তাদের। আমরা এবার ইনশাল্লাহ মিশন হেক্সা পূরণ করে ছাড়বো। এবার আমাদের নেইমার নাই, কিন্তু ভিনি আছে। 6 স্টার, এটাই আমাদের এক্সপেকটেশন এবং পরবর্তী সবগুলো ম্যাচে ব্রাজিল জিতবে। আমরা আশা করি পরবর্তী ম্যাচে নেইমার ব্যাক করবে পুরোপুরি ফিট হয়ে, তার দলকে উজ্জীবিত করে আমরা আমাদেরকে চাঙ্গা রাখবে। ব্রাজিল ব্রাজিল। নেইমার নাই, তারপর আমরা 3 পিস ওদেরকে পড়িয়ে দিছি। আমাদের কুনহা, তারপরে ভিনিসিয়াস অনেক ভালো খেলছে। ব্রাজিলের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। নেইমারকে জাস্ট 20 মিনিটের জন্য মাঠে দেখতে চাই।
ব্রাজিলের ম্যাচ হলেও খেলা দেখতে আসেন আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগালের সমর্থকরাও। চলে একে অপরকে তুলোধুনো করার চেষ্টা। আজকে যদি ওরা নাও জিততো, হারায় যেত, তবে প্রথম গোলটা ওদেরকে আল্লাহ দান দিচ্ছে ভাইয়া। এই দান না পাইলে আজকে ওরা 2টা গোলে জিততো। না হলে ওর কথা পুরাপুরি ভুল। আমাদের ব্রাজিল টিম আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই দলের সাথে এমন খেললে হবে না, যে ভালো টিমগুলো আছে তাদের সাথেও ভালো খেলতে হবে। ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে, আশা করব যে ভবিষ্যতে এইভাবে খেলতে থাকবে। রাজধানীর মতোই দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এলাকার সবাই একসাথে খেলা দেখেন। হাইতির সাথে এই জয় সেলেসাউদের আত্মবিশ্বাসকে চাঙ্গা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সমর্থকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের মাঠের লড়াই এবার গড়ালো আদালতের কাঠগড়ায়। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারিংয়ের গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফিফার কাছে অফিসিয়াল কমপ্লেইন জমা দিয়েছে আলজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আলজেরিয়ার দাবি, লিওনেল মেসি এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের 2টি মারাত্মক ফাউল এড়িয়ে গেছেন ম্যাচ রেফারি। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ শেষ হলেও মাঠের বাইরের উত্তাপ যেন বেড়েই চলেছে। ফুটবল মানেই মাঠের গ্যালারিতে যুদ্ধ, আর মাঠের বাইরে তুমুল নাটক। রেফারি ইস্যুতে বিশ্বকাপ ফুটবলে এক বিশাল বিস্ফোরণ। পক্ষপাতিত্বের অভিযোগে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালো আলজেরিয়ার সমর্থক ও ফুটবল ফেডারেশন। সরাসরি ফিফার দরজায় কড়া নেড়েছে তারা, দায়ের করেছে অফিসিয়াল অভিযোগ। কিন্তু কি ঘটেছিল সেই ম্যাচে? ম্যাচের আসল নাটক শুরু হয় মাঠের জাদুকর লিওনেল মেসিকে কেন্দ্র করে। আলজেরিয়ার দাবি, ম্যাচের এক মুহূর্তে আহমেদ মান্দিকে বিপজ্জনক চ্যালেঞ্জ করেছিলেন মেসি, যার জন্য আর্জেন্টাইন মহাতারকাকে কোনো বড় শাস্তি বা কার্ড দেওয়া উচিত ছিল। কিন্তু রেফারি সেখানে ছিলেন একেবারেই নীরব। আলজেরিয়ার ফুটবল ভক্তদের প্রশ্ন, নামটা কি মেসি বলেই পার পেয়ে গেলেন তিনি? কিন্তু নাটক এখানেই শেষ নয়। আলজেরিয়ার দ্বিতীয় অভিযোগ আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে। তিনি নাকি আলজেরিয়ার ইব্রাহিম মাজাকে ইচ্ছে করে কনুই দিয়ে আঘাত করেছিলেন। অনফিল্ড আম্পায়ার তো বটেই, ভিএআর রুমও নাকি এই মারাত্মক ফাউলটি দেখেও না দেখার ভান করেছে। ফিফা কি আলজেরিয়ার এই অফিসিয়াল অভিযোগে কান দেবে, নাকি বরাবরের মতোই ধামাচাপা পড়ে যাবে এই রেফারিং বিতর্ক? ফুটবল বিশ্লেষকদের মতে অনফিল্ড রেফারি বা ভিএআর নিয়মের বড় কোনো ভুল না হলে ফিফা সাধারণত ম্যাচের ফলাফল পরিবর্তন করে না। তবে আলজেরিয়ার এই আনুষ্ঠানিক অভিযোগ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর রেফারিংয়ের ওপর যে ব্যাপক চাপ সৃষ্টি করবে তা বলাই যায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দীর্ঘ 24 বছরের অপেক্ষা শেষ হলো মাত্র 180 মিনিটে। উত্তর আমেরিকায় চূর্ণ হলো তুরস্কের ফুটবল রূপকথা। 180 মিনিটে 62টি শট, অথচ গোল সংখ্যা 0। 65 সেকেন্ডের দ্রুততম গোল হজম করে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ডার্ক হর্স হয়ে বিদায় নিল মন্তেল্লার দল। গ্রুপ সি এর তলানিতে থেকে এখন শুধুই সান্ত্বনার শেষ ম্যাচ। দীর্ঘ 24 বসন্তের প্রতীক্ষা, বুক ভরা আশা আর সোনালী প্রজন্মের এক ঝাঁক প্রতিভার ডানায় ভর করে উত্তর আমেরিকায় এসেছিল অটোমানরা। কিন্তু হায়, মহাকাব্যের শুরুতেই যে অপেক্ষা করছিল এমন এক নির্মম ট্র্যাজেডির, তা কে জানত? রেকর্ড গতিতে স্বপ্নভঙ্গ হলো তুরস্কের, মরুর মরীচিকার মতো মিলিয়ে গেল নকআউটের আশা। কিন্তু কেন এই মহাবিপর্যয়? উত্তর লুকিয়ে আছে মাঠের ব্যর্থতায় আর ভাগ্যের নির্মম পরিহাসে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরে ব্যাকফুটে থাকা তুরস্কের সামনে প্যারাগুয়ের ম্যাচ ছিল টিকে থাকার লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে 72% আর প্যারাগুয়ের বিপক্ষে 78% সময় বল পায়ে রেখেছিল আর্দা গুলের ইলদিজরা। কিন্তু বল দখলই তো শেষ কথা নয়। পুরো 180 মিনিটে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে তারা শট নিয়েছিল 62টি, অথচ জালে জড়ায়নি একটিও বল। আক্রমণের ধার ছিল, কিন্তু ফিনিশিংয়ের শেষ আঁচড়টুকু দিতে পারেনি ভিনসেনজো মন্তেলার শিষ্যরা। এমনকি প্যারাগুয়ে ম্যাচের দীর্ঘ সময় 10 জনের দলের বিপক্ষে খেলেও গোলের ডেডলক ভাঙতে পারেনি তারা। এই বিদায় শুধু হতাশাজনকই নয়, তুরস্ককে দাঁড় করিয়ে দিয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডের কাঠগড়ায়। টুর্নামেন্টের ফেভারিট
বা ডার্ক হর্স হিসেবে এসেও প্রথম 2 ম্যাচে কোনো গোল না করে বিদায় নেয় ফুটবল ইতিহাসের শীর্ষ 10 হতাশাজনক ডার্ক হর্সের তালিকায় 9ম স্থানে নাম লিখিয়েছে 2026-এর তুরস্ক। 1994-এর কলম্বিয়া বা 2002-এর পর্তুগালের মতোই এক বিষাদময় অধ্যায় হয়ে রইল তারা। ম্যাচ শেষে ডিফেন্ডার মেরি দেমিরাল পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন বিনম্র চিত্তে, আর ইতালীয় কোচ মন্তেলা একেই বলেছেন ফুটবলের অতার্কিক সৌন্দর্য। খেলোয়াড়রা তাদের সবটুকু দিয়েই চেষ্টা করেছে এবং ফুটবলের এই অতার্কিক প্রকৃতি একে সুন্দর করে তুলেছে। মানুষকে হতাশ করার জন্য সমগ্র তুর্কি জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। গ্রুপ সি এর তলানিতে থাকা তুরস্কের জন্য এখন আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি স্রেফ নিয়ম রক্ষার, শুধুই এক সান্ত্বনার সান্তিয়াগো। ফুটবল তার রূপকথা সবাইকে দেয় না, তুরস্ককে তাই ফিরতে হচ্ছে শূন্য হাতে, এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। আর মাত্র কয়েকটি ম্যাচ, তারপরে জার্মানির জার্সিতে শেষ হয়ে যাবে ম্যানুয়েল নয়ারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। 40 বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক জানিয়ে দিয়েছেন 2026 বিশ্বকাপে হয়ে যাবে জার্মানির হয়ে তার শেষ টুর্নামেন্ট। 2024 ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন নয়ার, তবে কোচ জুলিয়ান নাগলসম্যানের অনুরোধে আবারও ফিরেছেন জাতীয় দলে। আইভরি কোস্টের বিপক্ষের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নয়ার জানান বিদায়ের আবেগে ভেসে যেতে চান না তিনি, বরং জার্মানির হয়ে শেষ কয়েকটি ম্যাচ উপভোগ করতেই মনোযোগ দিতে চান। এখন তার একমাত্র লক্ষ্য দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান তিনি জানিয়েছেন। বৈঠকে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টিও স্মরণ করেন তিনি। এ সময় রোহিঙ্গা নারী ও কন্যা শিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়দ। রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও মিয়ানমারের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান তিনি জানিয়েছেন। দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন আবেদনের সাথে পাঠানো হয়েছে 144 পৃষ্ঠার মামলার নথিপত্র। মন্ত্রীর আশা শিগগিরই বেনজির আহমদকে বাংলাদেশে ফেরত পাঠাবে আমিরাত। 12 জুন বেনজির আহমেদকে আটক করে দুবাই পুলিশ। এর আগেই ছিল ইন্টারপোলের রেড নোটিশ। এরপরই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যসহ 144 পৃষ্ঠার নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশে বেনজির আহমেদের বিরুদ্ধে 6টি মামলা চলমান। এর মধ্যে একটির সাক্ষ্য গ্রহণ চলছে, বাকিগুলো তদন্তাধীন। কি আছে দুবাইয়ে পাঠানো নথিপত্রে? আদালতের নির্দেশে এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে এসেছে বেনজিরের 621 বিঘা জমি ও খামার, গুলশানে প্রায় 9200 বর্গফুট আয়তনের 4টি বিলাসবহুল ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট। এছাড়া 33টি ব্যাংক হিসাব, 4টি বিও অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা বিনিয়োগও অবরুদ্ধ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা 2টি বিলাসবহুল বাড়ি ইতিমধ্যে জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ব্যাংক হিসেবে থাকা অর্থ আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। দুবাইয়ে রিয়েল এস্টেট ও হোটেল খাতে বিপুল বেনামি বিনিয়োগের অভিযোগও এখন আন্তর্জাতিক তদন্তের আওতায়। দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব সম্পদের উৎস ও মালিকানা অনুসন্ধান করছে। দুবাইয়ে আটকের পর এখন তাকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক চ্যানেলে কাজ করছে ঢাকা। এখন সে দেশের আদালত আইনি প্রক্রিয়া শেষে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে বেনজিরের। আগে বিচার হবে সেখানকার মামলার, তারপর প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকব। দেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্তাকে বিচারের আওতায় আনতে এখন নজর দুবাইয়ের আদালতের সিদ্ধান্তের দিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে পুশিং করার চেষ্টা চলছে। বাংলাদেশের দিকে কেউ কালো হাত বাড়ালে তা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি, ভুল সংশোধন করে তাদের জনগণের কাতারে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করা যাবে না। শোষণ, দুর্নীতি, দলীয় প্রভাবমুক্ত মানবিক দেশ করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। বিজিবির শক্ত অবস্থানের মুখে আবারও ভেস্তে গেছে বিএসএফের পুশিং চেষ্টা। ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে 4 শিশুসহ 20 জনকে পুশিংয়ের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে দেশের সকল সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টার বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের দৃঢ় অবস্থান। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হচ্ছে, মেনে নেওয়া হবে না কোনো অবৈধ চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 4 শিশুসহ 20 জনকে কাঁটাতার পেরিয়ে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। তবে সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি, সাথে ছিল এলাকাবাসীও। বিজিবি ভাইরা যথেষ্ট অ্যাক্টিভ বর্ডারে, যে পর্যায়ে অ্যাক্টিভ তারা আপনার পুশিং করতে ব্যর্থ হয়েছে। সীমানাতে তৎপর ছিল, বিজিবি তা রুখে দেয় এবং সকাল থেকেই বিজিবির পাশাপাশি আমরা স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছি। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকটি পরিবারের সদস্যদের এনে সীমান্তের ওপারে জড়ো করে বিএসএফ এর জওয়ানরা। পরবর্তীতে সুযোগ বুঝে তাদের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। ভারতের জনগণে এসে অন্যায় অত্যাচার করে, গাছ কাটে, আপনার কেড়ে যে কোনো ফসল কাটে, উত্তেজনামূলক কাজিয়া লাগা লাগে, এগুলো করে। 4 বার ধর্ষণ করে একটা মহিলাটা ওখানে বলেছে বিএসএফরা। পুশিং চেষ্টা ব্যর্থ হওয়ায় দেশটির ভুক্তভোগী এসব নাগরিকদের প্রথমে শূন্যরেখার আনুমানিক 60 গজ অভ্যন্তরে এবং পরবর্তীতে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিএসএফ এর এমন অপচেষ্টার ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় দুই দেশের। জানানো হয় তীব্র প্রতিবাদ। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। অরক্ষিত স্থানে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারায় কাজ করছেন স্থানীয়রাও। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স মামলাগুলো নিষ্পত্তিতে সরকার আন্তরিক, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মামলাগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়ার পরামর্শ দেন সিনিয়র আইনজীবী শিশির মনির। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও জানিয়েছেন, মামলার চাপ বাড়ছে ট্রাইব্যুনালে। শনিবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তারা। দেশের বিভিন্ন কারাগারের ফাঁসির সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা বছরের পর বছর ধরে চূড়ান্ত শুনানির অপেক্ষায়। রায়ের পর প্রতিটি মৃত্যুদণ্ডের মামলা হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য আসে। যুক্ত হয় আসামিপক্ষের আপিল ও জেল আপিলও। কিন্তু বিচারপতির স্বল্পতা, বেঞ্চ সংকট, পুরনো মামলার চাপ এবং পেপার বুক তৈরির অভাবে থমকে যায় কার্যক্রম। শনিবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অ্যাটর্নি জেনারেল ও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার নানা কারণ। জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, রামিসা হত্যা মামলার রায়ের মাধ্যমে সরকার তার সক্ষমতা প্রমাণ করেছে। ডেথ রেফারেন্স মামলাগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়ার পরামর্শ তার। হাইকোর্ট ডিভিশনে
সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে পারেন। 1250 মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে, একটা নারী শিশুর জন্য বেঞ্চ করা হয়েছে, বাকি 1250 লোকের ভিকটিম যারা, তারা কি হতাশ হচ্ছে না? পরে অ্যাটর্নি জেনারেলও বললেন, প্রচলিত ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে জট বাঁধা মামলাগুলোর নিষ্পত্তি করা সম্ভব না। ডেথ রেফারেন্স মামলাগুলো নিষ্পত্তিতে সরকার আন্তরিক। প্রচলিত ব্যবস্থায় যদি আমরা কোনো কারণে সব মামলায় নিষ্পত্তি করতে চাই, সেটাও সম্ভব না। আমাদের বিচারকের অপরতা আছে, আমাদের অনেকের দক্ষতার অভাব আছে, অনেক ক্ষেত্রে মামলার নানা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেটা আইনসঙ্গত হওয়া দরকার সেটি না হয়ে নানা রকম রাজনীতি কাজ করেছে। কোনো মামলায় কোনো ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের যে প্রচলিত বিচার ব্যবস্থাকে বিন্দুমাত্র কোনো রকম ব্যত্যয় ঘটুক এমন কোনো রাজনৈতিক চাপ কিংবা এমন কোনো রাজনৈতিক প্রত্যাশা, এমনকি কোনো রাজনৈতিক কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেননি। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও জানান, দুটি ট্রাইব্যুনালে 30টির মতো মামলার বিচার চলমান, বাড়ছে মামলার সংখ্যাও। আমাদের যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের ট্রাইব্যুনাল বাড়ানোর প্রয়োজন হতে পারে, প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে, আমাদের তদন্ত সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও আমাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হতে পারে। এদিকে রামিসা, আসিয়া সহ অন্তত 20টি হত্যা ও ধর্ষণ মামলার ডেথ রেফারেন্সের শুনানি চলছে হাইকোর্টের বিশেষ বেঞ্চে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টেক্সটাইল খাতে গবেষণায় পিছিয়ে আছে বাংলাদেশ, অথচ মসলিন দিয়ে শুরু হওয়া বাংলাদেশের এই খাত নিয়ন্ত্রণ করার কথা ছিল বিশ্ববাজার। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক টেক্সটাইল ও প্রকৌশল সম্মেলনে শিক্ষামন্ত্রী এই হতাশার কথা জানিয়েছেন। সকালে বুটেক্স অডিটোরিয়ামে তিনি বলেছেন, পর্যাপ্ত গবেষণা না হলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। পাটজাত দ্রব্যের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য করেন মন্ত্রী। দেশে টেক্সটাইল শিক্ষায় প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে বর্জ্য পরিশোধন প্রক্রিয়াকেও অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ার মিশেল কোকেন। জ্বালানি সংকট, নীতি সহায়তার অভাব সহ নানামুখী চ্যালেঞ্জে 2019 সাল থেকে 234টি মিল বন্ধ হয়েছে, যার মধ্যে 114টি স্পিনিং। ব্যবসার স্বার্থে প্রয়োজন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত, চাঁদাবাজি বন্ধ আর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, ঘুরে দাঁড়াতে প্রণোদনা নয়, বরং দরকার শক্তিশালী নীতিমালা। শিল্পায়ন, কর্মসংস্থান আর রপ্তানি আয়ের অন্যতম ভিত্তি দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত। বাস্তবতা হলো গ্যাস বিদ্যুতের সংকট আর বন্ড সুবিধার অপব্যবহারে নানামুখী চ্যালেঞ্জের মুখে প্রাইমারি টেক্সটাইল সেক্টর। বড় প্রশ্ন, এবারের বাজেট কি এই খাতের সুরক্ষা নিশ্চিত করতে পারবে? নিট গার্মেন্টসের ক্ষেত্রে আমরা এখন আমাদের 100% সক্ষমতা আছে সুতা সরবরাহ করার। BTM এর বক্তাদের দাবি, ভারত থেকে সুতা আমদানি বেড়েছে 104%। ধ্বংসের দ্বারপ্রান্তে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। বন্ড সুবিধার অপব্যবহার রোধে প্রয়োজন 30% মূল্য সংযোজনের শর্ত বহাল রাখা। বক্তারা মনে করেন, রপ্তানিমুখী পোশাক খাতের করহার যেখানে 12%, সেখানে টেক্সটাইল খাতে কর্পোরেট করহার 27%-এর উপর রাখা অযৌক্তিক। এগিয়ে যাওয়ার চেষ্টা, তার একটি হলো বড় বাধা হলো যে 30% মূল্য সংযোজন না করে আপনার হলো দেশে যা ইচ্ছা তাই করে দেওয়া। 60,000 কোটি টাকা দিচ্ছি লোন, মানে ঋণ, যে টাকা আমাকে ফেরত দিতে হবে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 50,000 কোটি রুপি গ্র্যান্টস দিয়ে দিচ্ছে। সম্মেলনে প্রণোদনা নয়, বরং শক্তিশালী নীতিমালা দরকার বলে মনে করেন BTM সভাপতি। জানান, যেসব সুতা উৎপাদনকারী মিল টিকে আছে তারাও কেবল 60 থেকে 70% সক্ষমতা কাজে লাগাতে পারছে। বলেন, যথাযথ উদ্যোগ না নিলে LDCর উত্তরণের পর ধাক্কা খাবে টেক্সটাইল খাত। আপনারা এমনও একটা প্রেসিডেন্ট দেখে যাবেন যার মিল চলে না কিন্তু প্রেসিডেন্ট হয়ে বসে আছে। তো ইউ আর লুকিং এট ওয়ান। হ্যাঁ, আমার ডেনিম আছে, অন্য স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে আছে। তো আপনাকে এনশিওর করতে হবে গ্যাস যাতে ঠিক থাকে, যেসব অরাজকতা, খুন খারাপা হচ্ছে এগুলাকেও কন্ট্রোলে আনতে হবে। এখন চাঁদাবাজির যে একটা প্রকট একটা যাচ্ছে, আমরা ফ্যাক্টরি চালাতে কিন্তু খুব কষ্ট হচ্ছে।
সম্মেলনে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের উপর প্রস্তাবিত 5% আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বিটিএমএ। নগদ সহায়তার উপর উৎসকর প্রত্যাহারের দাবিও উঠে আসে নেতাদের কণ্ঠে। এই বিগত 30 বছর ধরে আমরা রং পলিসি করছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানকে কেবল বাজেটের অলংকার না বানিয়ে দেশের জিডিপিতে কৃষির প্রকৃত অবদান ও মেহনতি মানুষের খাদ্য নিরাপত্তার অধিকারকে স্বীকার করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি। সকালে প্রেস ক্লাবে আয়োজিত কৃষিখাতের সংকট ও সাম্প্রতিক হাওর বিপর্যয় শীর্ষক এক সেমিনারে সংগঠনটি এই দাবি জানায়। সেমিনারে বক্তারা কৃষিতে বরাদ্দ ভর্তুকি বাড়ানো, কর্পোরেট সিন্ডিকেট নির্মূল, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি সহ নানা দাবি তুলে ধরেন। সরকারকে গতানুগতিক পুঁজি প্রতি বান্ধব নীতি পরিহার করে একটি গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক কৃষি অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান তারা। এই বৈঠক শেষে হাওরের আর্তনাদ নামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। জীবাশ্ম জ্বালানি চালিত রিকন্ডিশন গাড়ির উপর বাড়তি কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারফিডা। রাজধানীর ঢাকা ক্লাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া অনুষ্ঠানে বারফিডা সভাপতি বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন গাড়ির উপর কর বাড়ানোর ফলে এসব গাড়ির দাম আরও বাড়বে। আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কিছু শুল্ক সুবিধা দেওয়া হলেও এসব গাড়ির দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বারফিডা নেতারা বলেছেন, ইলেকট্রিক বাস আমদানিতে কর ছাড় দেওয়া হলেও উচ্চ মূল্যের কারণে এর সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাবে না। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সেবার একটি ব্যাপক অবকাঠামো গড়ে উঠেছে। তাই একটি টেকসই তথা সাস্টেইনেবল পরিবহন অবকাঠামো গড়ে তোলার জন্য বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়িতেও প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান জরুরি। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে 12তম ডিজিটাল সামিট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সামিটে ছিল 3টি কিনোট সেশন, 3টি প্যানেল ডিসকাশন, 3টি ইনসাইট সেশন, 2টি কেস স্টাডি, একটি এক্সপার্ট ডিপ ডাইভ। এই সেশনগুলোতে আলোচিত হয় নানা গুরুত্বপূর্ণ বিষয়: অ্যালগরিদম চালিত বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল ফার্স্ট মার্কেটিং কৌশল, ডিজিটাল বিজ্ঞাপনের বিবর্তন, ক্রিয়েটর ইকোনমির উত্থান, ব্যবসা সহায়ক শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা আচরণ, ব্র্যান্ড এঙ্গেজমেন্টের ভবিষ্যৎ। সাভারে পোল্ট্রি গবেষণা উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলওয়ার হোসেন। এ সময় বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সাজিদুল করিম সরকার। দেশে মাংস ডিমের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং পোল্ট্রি খাতের গবেষণা উন্নয়নকে আরও শক্তিশালী করতে 7 বছর আগে এই প্রকল্পটি শুরু হয়। আজকের এই সমাপনী কর্মশালার মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বর্ণিল আয়োজনে ষষ্ঠবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় চা দিবস। দুপুরে শ্রীমঙ্গল অডিটোরিয়াম প্রাঙ্গণে পায়রা উড়িয়ে চা দিবসের উদ্বোধন করেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাউদ্দিন আহমেদ। পরে আলোচনা সভায় চা শিল্পের সংকট উত্তরণের উপায় সম্পর্কে নানা মতামত তুলে ধরেন বক্তারা। এই সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান বাগান মালিকরা। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে উচ্ছেদের হুমকির অভিযোগ এনেছেন আজিমপুর সরকারি কলোনির জোন সি এর 31টি ভবনে বসবাসকারী 418টি পরিবার। অভিযোগ করেন একনেক সভার সিদ্ধান্ত উপেক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়েই ভবন নির্মাণ ও ভাঙার দরপত্র দেওয়া হয়েছে। সকালে আজিমপুর সরকারি কলোনি কল্যাণ সমিতির মানববন্ধনে এমন অভিযোগ জানায় পরিবারগুলো। এ সময় তারা বলেন, একটি চক্র অনৈতিক সুবিধা নিয়ে কলোনিবাসীর জন্য সংরক্ষিত ফ্ল্যাট অন্যত্র বরাদ্দ দেয়ায় এই তীব্র সংকট তৈরি হয়েছে। বর্তমান কলোনিবাসীদের সকলের কর্মস্থল আজিমপুরের পাশে এবং সন্তানরাও একই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এমন পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক কারণে বর্তমান কলোনিতেই পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে চলছে কোরিয়ান পণ্য ও সাংস্কৃতিক উৎসব কে গুডস ফেস্তা 2026। শুক্রবার বিকেলে আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন। 2 দিনব্যাপী আয়োজনে কোরিয়ান প্রসাধনী, খাবার, ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, উৎসবে স্যামসাং ও এলজির মতো বিশ্বখ্যাত কোরিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ও সরাসরি কোরিয়া থেকে আসা প্রসাধনী ব্র্যান্ড ক্যাসিওল ও ভেলভেনাসের পণ্যের পসরা সাজানো হয়েছে। মেলা উপলক্ষে কসমেটিক্স, লাইফস্টাইল পণ্যে 20% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে।
অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক AKM আমজাদ হোসেন। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। এরপর শিক্ষার্থীদের দায়িত্বশীল মানবিক ফিজিওথেরাপিস্ট হিসেবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের শপথ পাঠ করানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা, মানবিক মূল্যবোধ, পেশাগত দায়িত্ব, দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সিলেটের কৃতি সন্তান প্রয়াত চিত্রশিল্পী চারু বাউল শাহ আলমের 53তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডিতে সমকাল প্রদর্শনশালায় আয়োজন করা হয়। বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের উদ্যোগে এই আয়োজন করা হয়। আর্ট ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের নির্বাচিত চিত্রসমূহ তুলে ধরা হয়। এছাড়া প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল শিল্পী শাহ আলমের 20টি বাছাইকৃত চিত্রকর্ম, যেখানে তার শিল্পভাষা, রঙের বিন্যাস, লোকজ অনুপ্রেরণা, জীবন দর্শনের গভীরতা এই কাজগুলোর মাধ্যমে দর্শকদের সামনে নতুনভাবে উন্মোচিত হয়। প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন রশিদ আমিন। আর বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, ইউডার চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল ও এন্টারটেইনমেন্ট হাব যমুনা ফিউচার পার্কে উদযাপিত হলো আ ডে অ্যাট হগওয়ার্টস 2026। শুক্রবার যমুনা ফিউচার পার্কের 5ম তলায় ইভেন্ট স্টেশনে দিনব্যাপী এই জাদুকরি মেলা বসে। হ্যারি পটারের জাদুকরি জগৎকে বাস্তবে রূপ দিতে এই আয়োজন তরুণ তরুণীদের মিলন মেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা উপভোগ করেন হগওয়ার্টস থিম ভিত্তিক সাজসজ্জা, সর্টিং হ্যাট সেরিমনি, কোসপ্লে, ট্রিভিয়া কন্টেস্ট, গেমিং জোন, ফটো বুথ এবং নানা আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হগওয়ার্টসের 4টি হাউসকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ। এই ছিল আজকে সব খবর, সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।